ছোট কথা বলো ছোট অ্যাম্বুলেন্স কল করো তাড়াতাড়ি। ওকে স্যার কল দিচ্ছি। শুনে আমার খুব ভালো লাগতেছে যে মোর অ্যাক্টিংটা ভালো হইতেছে। অ্যাক্টিং যদি খারাপ হয়ে যায় আপনার যে ভাই বাবা রে বাবা মোর লাইক আপনাকে বাড়ি করে বাইরে করে যেতে। আপনি বলছিলেন না আপনার শেহজাদকে জিন্দা চাই? হ্যাঁ তা চাই, কিন্তু শেহজাদ চৌধুরী এখন অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে। ও আরো ডেঞ্জারাস হয়েছে। ওকে ধরা মানে জঙ্গলের ভয়ঙ্কর চিতা ধরা। দইরা দিতে বাবা, এখন দইরা এমন শিক্ষা দিবা বাবা, এমন শিক্ষা দিবা। ও বাজান, আমার বলা তো মই রয়ে গেছে, কিন্তু তুমি এমন একটা কিছু করো যাতে করে এই চক্রটা ধরে তুমি একটা শাস্তি দিতে পারো, অন্য বলা পায় না যাতে মুক্তি পায়। এই মহিলা চুপ থাক, এত বেশি কথা বলতেছিস কেন? বাচ্চা মরছে, আল্লাহ বিল্লাহ কর। এত বেশি কান্নাকাটি করলে এই বেড়ায় কি তোর পোলার ফিরে আনতে পারবো? মা বলেন, আপনি নির্ভয় বলেন। বাজান, শুধু আমার বাচ্চা না, ওরা এই শহরে শত শত পোলা পায় ধরে ধরে ওরা পঙ্গ বানায় ভিক্ষা করে। তুমি এই চক্রের একটা বিচার করো, বাজান একটা বিচার করো। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আজকের পর থেকে এই শহরে আর এই চক্র থাকবে না, কোনো শিশুর উপর আর কোনো অন্যায় হবে না। এটা শেহজাদ চৌধুরীর ওয়াদা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের পর্বটা এমন এক জায়গায় গিয়ে আঘাত করেছে যেখানে শুধু টাকার খেলা না, মানুষের মুখোশ, সম্পর্কের দখলদারি আর ক্ষমতার নোংরা ব্যবহার সবকিছু একসাথে চোখে লাগে। একদিকে ঋতু এখনও শেহজাদকে নিজের নিয়ন্ত্রণে রাখা একটা মানুষ হিসেবেই দেখতে চায়, আর অন্যদিকে শত্রুরা বুঝে গেছে সামনে থেকে জেতা যাচ্ছে না, তাই শুরু হয়েছে ছায়ার আড়ালের খেলা। কিন্তু পুরো পর্বের সবচেয়ে ভারী জায়গাটা এসেছে তখন, যখন একটা নিষ্পাপ শিশু এমন এক লড়াইয়ের শিকার হয়ে গেল যে লড়াই তার ছিলই না। আর এখানেই প্রশ্নটা আরও বড় হয়ে যায়, শেহজাদের বিরুদ্ধে যারা প্ল্যান করছে তারা কি এখন তার জীবনটাই ভাঙতে চাইবে, নাকি তার নামটাই ব্যবহার করবে? আজকের রিভিউতে এই জায়গাগুলো একটু গভীরভাবে ধরার চেষ্টা করব, কারণ এই পর্বটা না বুঝলে সামনে যে ফাঁদ তৈরি হচ্ছে সেটা পুরোপুরি ধরা যাবে না। পর্বের শুরুটা দেখলেই বোঝা যায় ঋতুর মানসিক অবস্থাটা এখন অনেকটাই দখলদারি আর সন্দেহের মিশেলে তৈরি। বাইরে থেকে সে শেহজাদকে নিয়ে খুব স্বাভাবিক, হালকা, এমনকি কৌতুকের সুরেও কথা বলে, কিন্তু কথার ভেতরে একটা স্পষ্ট ক্ষমতার ব্যবহার আছে। সে যেন প্রতিটা মুহূর্তে শেহজাদকে মনে করিয়ে দিতে চায়, তুমি কে, তোমার জায়গা কোথায়, আর তোমার উপর নিয়ন্ত্রণ কার। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ঋতু শেহজাদকে ভালোবাসে কিনা সেটা এখনও গল্পের বড় প্রশ্ন, কিন্তু সে শেহজাদকে নিজের আওতার বাইরে যেতে দিতে চায় না, এটা একদম পরিষ্কার। আর এই নিয়ন্ত্রণের চেষ্টাই পরে সম্পর্কের সংঘাতকে আরও তীব্র করে। শপিং মলে নিয়ে যাওয়ার ঘটনাটাকে উপর উপর দেখলে মনে হতে পারে এটা স্রেফ এক ধরনের খুনসুটি বা জোর করে সময় কাটানো, কিন্তু ভেতরে ভেতরে এখানে অনেক বড় একটা মনস্তত্ত্ব কাজ করছে। ঋতু চায় শেহজাদকে এমন একটা ফ্রেমে আটকে রাখতে যেখানে সে নিজের স্বতন্ত্র সত্তা নিয়ে দাঁড়াতে না পারে, মানে একজন মানুষ হিসেবে শেহজাদের সম্মান, পছন্দ, অস্বস্তি এসবের গুরুত্ব নেই, বরং গুরুত্বপূর্ণ হল সে ঋতুর কথা মতো চলছে কিনা। এখানেই গল্পটা অন্যরকম দিকে মোড় নিতে শুরু করে, কারণ ভালোবাসা আর দখলদারির মধ্যে পার্থক্যটা এই পর্ব খুব সূক্ষ্মভাবে দেখিয়েছে। ঋতু বারবার শেহজাদকে ছোট করে ডাকার মধ্যে দিয়ে আসলে তাকে নিচে নামিয়ে রাখতে চাইছে, যেন সে নিজের পুরনো শক্তি, পরিচয় বা মর্যাদা ফিরে না পায়। এদিকে অন্য পাশে যারা আছে তারা কিন্তু বসে নেই। শেহজাদ কোথায় যাচ্ছে, কার সঙ্গে আছে, কি করছে, এসব খবর খুব দ্রুত অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। এই অংশটা দেখলে বোঝা যায় গল্পের নজরদারির স্তর এখন অনেক বেড়ে গেছে। শেহজাদকে শুধু সামনে থেকে বাধা দেওয়া হচ্ছে না, তাকে দূর থেকেও ঘিরে রাখা হচ্ছে। তার মানে এখন লড়াইটা একদম ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। কার সঙ্গে তার কথা হচ্ছে, সে কি ভাবছে, সে কোথায় যাচ্ছে, এসবের পেছনে আগ্রহ মানে শুধু কৌতূহল না, বরং কৌশল। কারণ একজন মানুষকে ভাঙতে হলে তার সিদ্ধান্তের আগেই তার চারপাশে দেয়াল তুলে দিতে হয়। শেহজাদের ক্ষেত্রেও সেটাই করা হচ্ছে। শপিং মলের দোকানের দৃশ্যটা এই পর্বের শুরুর দিকের সবচেয়ে অর্থবহ অংশগুলোর একটা, কারণ সেখানে হঠাৎ করেই আমরা বুঝতে পারি শেহজাদকে সবাই শুধু বর্তমান পরিচয়ে চেনে না, কেউ কেউ তার অতীত, তার প্রভাব, তার পুরনো অবস্থান এসবের সঙ্গে পরিচিত। আর সেই জায়গা থেকেই দোকানদারের আচরণ আসে। সে যখন পুরনো সম্পর্কের জায়গা থেকে কথা বলতে যায় তখন ঋতুর বিরক্তি খুব স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে।
কেন? কারণ সে এমন কোনো পরিস্থিতি চায় না যেখানে সেজাদের আগের পরিচয়ে ফিরে আসে বা অন্য কেউ তাকে গুরুত্ব দিতে শুরু করে। এই অস্বস্তিটা আসলে ছোট না, কারণ ঋতু যতই তাকে নিয়ন্ত্রণ করতে চাক, বাইরের দুনিয়ার কাছে সেজাদ এখনও অন্যরকম ওজন বহন করে। এই সত্যটা সে সহ্য করতে পারে না। সেজাদের আচরণও এখানে লক্ষ্য করার মতো। সে একদম পুরনো তেজে ফিরে যায় না, আবার পুরোপুরি ভেঙেও পড়ে না, বরং একটা দ্বৈত অবস্থার মধ্যে থাকে। এই দ্বৈততা চরিত্রটাকে এখন আরও জটিল করেছে। সে কি সত্যিই আগের সেজাদ নেই, নাকি চাপ, সম্পর্ক, মানসিক আঘাত আর পরিস্থিতির কারণে সে আটকে গেছে? এই প্রশ্নগুলো খুব জরুরি, কারণ একটা মানুষ বারবার উপমানিত হওয়ার পরও যদি পুরোপুরি বিস্ফোরিত না হয়, তার মানে সে ভেতরে ভেতরে হয় ভীষণ দুর্বল, না হয় ভীষণ হিসেবি। সেজাদের মধ্যে এই দুই সম্ভাবনাই এখন পাশাপাশি চলছে, আর এই অনিশ্চয়তাই তাকে পর্দায় আরও আকর্ষণীয় করে তুলেছে। এরপর গল্পটা হঠাৎ করেই ক্ষমতা আর প্রতিশোধের দিকে সরে যায়। মন্ত্রীর দিকের অংশগুলো দেখলে বোঝা যায় সে এখন রাগের জায়গা পেরিয়ে অপমানের জায়গায় পৌঁছে গেছে। আর্থিক আঘাত, জনসমর্থনের ভাঙন আর সেজাদের জনপ্রিয়তা সব মিলিয়ে সে বুঝে গেছে সোজা পথে সেজাদকে ধরা যাবে না। এখানেই তার চারপাশের লোকেরা তাকে যে পরামর্শ দেয় সেটা গল্পের নৈতিক অন্ধকারকে আরও স্পষ্ট করে। তারা তাকে বোঝায় আইন দিয়ে কাজ হবে না, কারণ আইন প্রমাণ চায়, আর সেজাদ এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে মানুষ তাকে অপরাধী নয়, রক্ষক হিসেবে দেখে। মানে সিস্টেমের বাইরের একটা সামাজিক বৈধতা সে পেয়ে গেছে। এই জায়গাটা আসলে সিরিয়ালের মূল শক্তিগুলোর একটা, আইনের বাইরে নায়ক আর আইনের ভেতরে লুকানো অন্যায়। মন্ত্রীর সঙ্গে যারা কথা বলছে তারা খুব ঠান্ডা মাথায় একটা কথা বুঝে গেছে, সেজাদকে সরাতে হলে সামনে থেকে নয়, আড়াল থেকে আঘাত করতে হবে। এই ভাবনাটা ভয়ঙ্কর, কারণ এখান থেকে কাহিনী শুধু সংঘর্ষে না, ষড়যন্ত্রে ঢুকে যায়। কানা শাকিলের নাম ওঠা মানে হলো এখন খেলাটা হয়ে যাচ্ছে ভাড়াটে সংঘাতের। এখানে কেউ ন্যায় চায় না, চায় ফলাফল। আর যখন মানুষ ফলাফল পেতে নৈতিকতা বাদ দেয়, তখন গল্পে সাধারণত সবচেয়ে নির্মম ঘটনাগুলো ঘটে। আজকের পর্বও ঠিক সেদিকেই গেছে। বাড়িতে ফিরে ঋতুর সঙ্গে সেজাদের কথাবার্তায় অংশে আবারও সেই পুরনো টানাপোড়েন ফিরে আসে। ঋতু স্পষ্টই বুঝতে পারছে সেজাদের ভেতরে এমন কিছু আছে যা পুরোপুরি ভাঙা যায়নি, তাই সে আরও জোর দিয়ে তাকে একটা নির্দিষ্ট পরিচয়ে আটকে রাখতে চায়। এই দৃশ্যগুলো শুধু সম্পর্কের টান না, চরিত্রের মর্যাদা নিয়েও কথা বলে। বারবার কাউকে এক নামে ডাকা, এক অবস্থানে নামিয়ে আনা, তার চিন্তার অধিকার অস্বীকার করা, এসব মানসিক দখলের লক্ষণ, আর ঋতু ঠিক এই কাজটাই ছড়ছে। তবে মজার বিষয় হল, যত সে সেজাদকে চেপে ধরছে, দর্শকের চোখে সেজাদ ততটাই করুণ আর একই সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারপর গল্পে একটা ছোট্ট হাস্যরসাত্মক পরিবেশ আসে, কিন্তু সেটা স্থায়ী না, কারণ এই হালকা মুহূর্তগুলোরও একটা কাজ আছে। ওরা ঝড়ের আগে নীরবতা তৈরি করে। চাচা আর বাড়ির মানুষের কথাবার্তায় সেজাদের বর্তমান অবস্থাকে নিয়ে খানিক মজা থাকলেও এর ভেতরে একটা ট্র্যাজেডিও আছে। একজন বড় শক্তির মানুষকে যখন পরিস্থিতি এত নিচে নামিয়ে আনে যে আশেপাশের মানুষ তার বুদ্ধি বা স্বাভাবিকতা নিয়েই সন্দেহ করতে শুরু করে, তখন সেটা শুধু কমেডি থাকে না, সেটা হয়ে যায় পতনের ইঙ্গিত। এই অংশটা না বুঝলে পরের আঘাতের গভীরতা পুরোটা ধরা যায় না। এরপর যে ফোনালাপটা আসে সেটা ঋতুর চরিত্রকে আরেকটু খোলে। সে এখন কেবল নজর রাখছে না, স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে সেজাদের চারপাশে তার লোক আছে। এই কথাটা বাইরে থেকে হিংসুটে স্ত্রীর অধিকারবোধের মতো শোনালেও বাস্তবে এটা এক ধরনের মানসিক ঘেরাও। মানে তুমি কোথাও একা নও, তোমার ওপর চোখ আছে। এই অনুভূতিটা মানুষকে ভেতর থেকে দুর্বল করে। সেজাদের ওপর এই চাপটা গল্পে খুব দরকার ছিল, কারণ সামনে যে বড় ষড়যন্ত্র তৈরি হচ্ছে তার আগে তাকে একা আর চাপে থাকা অবস্থায় দেখানো প্রয়োজন ছিল। এখান থেকেই দর্শক অনুভব করতে পারে সেজাদ শুধু শত্রুর হাতেই না, সম্পর্কের ভেতরেও বন্দী। তারপর আসে আজকের পর্বের সবচেয়ে হৃদয় বিদারক মোড়। রাস্তার সেই ছোট্ট শিশুটির সঙ্গে সেজাদের মুহূর্তটা খুব অল্প সময়ের, কিন্তু আবেগের দিক থেকে বিশাল। এখানে একটা জিনিস খুব স্পষ্ট, সেজাদের ভেতরের মানবিক অংশটা এখনও বেঁচে আছে। সে টাকা দিচ্ছে, খোঁজ নিচ্ছে, সাবধানে যেতে বলছে। এগুলো কোনো নায়কোচিত দেখানো আচরণ না, বরং স্বাভাবিক মানুষ হিসেবে তার ভেতরের কোমলতা। ঠিক এই জায়গাটাতেই আঘাতটা এসে পড়ে। শিশুটির ওপর হামলা হয়নি, হামলা ছিল সেজালের দিকে, কিন্তু ফলটা গিয়ে লাগে সবচেয়ে নিরপরাধ মানুষের গায়ে। আর এখানেই পর্বের আবেগ হঠাৎ করে অসহ্য ভারী হয়ে যায়। এই দৃশ্যটা আসলে অনেক বড় ইঙ্গিত দিয়ে যায়।
কারণ শত্রুরা এখন আর কেবল সেজাদকে ভয় দেখাচ্ছে না, তারা এমন অবস্থায় পৌঁছে গেছে যেখানে ভুল টার্গেট হলেও তাদের সমস্যা নেই। এই নির্মমতায় দেখায় ক্ষমতার লড়াই যখন নিচে নামতে থাকে তখন সবচেয়ে আগে পিষ্ট হয় দুর্বল মানুষ। পথ শিশুটির মৃত্যু তাই গল্পে শুধু কান্নার মুহূর্ত না, এটা পুরো ক্ষমতার কাঠামোর বিরুদ্ধে চার্জশিট। একটা বাচ্চা যে বাঁচতে পারত, সে মারা গেল কারণ বড়লোকদের যুদ্ধ থামেনি। এই নৈতিক ধাক্কাটা পুরো পর্বকে অন্য মাত্রা দিয়েছে। সেজাদ যখন রক্তমাখা অবস্থায় বাড়ি ফিরে আসে তখন তার মুখে নিজের জন্য ভয় কম, অপরাধ বোধ বেশি। সে নিজেকে বাঁচা মানুষ হিসেবে না, যেন অন্য কারো মৃত্যুর দায় নিয়ে ফিরে আসা মানুষ হিসেবে অনুভব করছে। একটা ছোট শিশুর মুখ তার নিজের সন্তানের কথা মনে করিয়ে দেয়। এই জায়গাটা খুব শক্তিশালী, কারণ এখানে লেখক সেজাদের ব্যক্তিগত ক্ষতকে বর্তমান ঘটনার সঙ্গে জুড়ে দিয়েছেন। তার চোখে বাচ্চাটার মৃত্যু কেবল দুর্ঘটনা না, এটা যেন তার নিজের ভাঙা জীবনের আর একটা স্মৃতি, আর একটা ক্ষত। দেখলে সাধারণ মনে হয়, কিন্তু আবেগের দিক থেকে এটা বেশ ভারী একটা মুহূর্ত। এখান থেকে চরিত্রটার ভেতরের পরিবর্তনটা আরও স্পষ্ট হতে শুরু করে। মায়ের সামনে সেজাদের ভেঙে পড়া অংশটা খুব মানবিক। নায়ক বলে সবসময় শক্ত থাকবে, এই ধাঁচের বাইরে গিয়ে এখানে তাকে অপরাধ বোধ, শোক আর অসহায়তার মধ্যে দেখা গেছে। এটাই তাকে আরও বাস্তব করে, কারণ যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সে যদি অন্যের মৃত্যুতে কেঁপে না ওঠে তাহলে সে শুধু লড়াকু থাকে, মানুষ থাকে না। সেজাদ আজ সেই মানুষ হিসেবেই সামনে আসে, আর এই মানবিক দিকটাই তাকে জনতার কাছে বড় করে তোলে। সে শুধু প্রতিশোধ পরায়ণ কেউ না, সে অন্যের ব্যথা নিজের ভেতরে নিয়ে ফেলে। গল্পের দিক থেকে এই জিনিসটা খুব দামি। এদিকে খুনের অর্ডার দেওয়া পক্ষও থেমে নেই। তারা বুঝে গেছে সরাসরি হামলায় কাজ হয়নি, বরং উল্টো একটা শিশু মারা গিয়ে পরিস্থিতি নৈতিকভাবে আরও খারাপ হয়েছে। তাই ওদিকেও শুরু হয় নতুন বুদ্ধি। এই অংশে যে দৃশ্যটা দেখানো হয়েছে সেটা সত্যি বলতে পুরো পর্বের সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক বাঁক। কারণ এখানে প্রথমবারের মতো মারব মানসিকতা থেকে ওর নাম ব্যবহার করব মানসিকতায় যাওয়া হয়, আর এই বদলই সামনে আরও বড় বিপদ তৈরি করে। গোলামকে সামনে এনে পুরো ষড়যন্ত্রের ভিন্ন মুখ দেখানো হয়েছে, কারণ একজন মানুষের মতো দেখতে আরেকজন মানুষ এই উপাদান গল্পে আগে থাকলেও আজ সেটা কেবল কাকতালীয় বা হাসির বিষয় হিসেবে থাকেনি। আজ সেটা হয়ে গেল অস্ত্র। যারা গোলামকে দেখে অবহেলা করত তারাই এখন বুঝে গেছে এই মিলটাকে ব্যবহার করা গেলে সেজাদকে আইনের কাছে, জনতার কাছে, এমনকি ঘরের মানুষদের কাছেও সন্দেহের মুখে ফেলা যাবে। বাইরে থেকে এটা মজার মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে ঘটনাটা অনেক গভীর। কারণ চরিত্রের পরিচয়কে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় হল তার মুখটাই তার বিরুদ্ধে ব্যবহার করা। এই জায়গায় ভিলেনদের বুদ্ধিটা খুব বিপজ্জনক। তারা স্বীকার করছে সেজাদ এখন গরিব মানুষের নায়ক। তাকে খুন করলে সহানুভূতি আরও বাড়বে, তাকে গ্রেফতার করলে জনরোষ তৈরি হবে। তাই তারা চায় সে নিজেই নিজের ভাবমূর্তি নষ্ট করুক, অথবা অন্তত সবাই যেন তাই বিশ্বাস করে। এই চিন্তাটাই পরের পর্বের জন্য সবচেয়ে বড় ভয় তৈরি করছে, কারণ মুখ যদি এক হয় তখন সত্যি আর মিথ্যার পার্থক্য সাধারণ মানুষের চোখে ধরা খুব কঠিন। আর মিডিয়া, গুজব, রাজনৈতিক স্বার্থ এসব একসঙ্গে জুড়ে গেলে এক রাতেই নায়ককে খলনায়ক বানিয়ে ফেলা যায়। এর মাঝখানে বস্তির মায়ের কান্নার দৃশ্যটা পর্বের নৈতিক কেন্দ্র। সেখানে যখন জানা যায় শিশুটিকে শুধু এই একটি হামলায় হারানো হয়নি, এর পেছনে আছে আরও বড় একটা শিশু পাচার আর বিকলাঙ্গ করে ভিক্ষা করানোর চক্র, তখন গল্প এক ধাক্কায় ব্যক্তিগত প্রতিশোধ থেকে সামাজিক অন্যায়ের দিকে চলে যায়। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেজাদের লড়াইকে এবার শুধু ব্যক্তিগত শত্রুর বিরুদ্ধে নয়, একটা সংগঠিত অমানবিক ব্যবস্থার বিরুদ্ধেও দাঁড় করানো হলো। এই দৃশ্যের আবেগ এত শক্তিশালী হওয়ার কারণ হলো এখানে কান্না আছে, কিন্তু সেই কান্নার সঙ্গে একটা সামাজিক সত্যও আছে। সেজাদ যখন মায়ের মুখ থেকে পুরো বিষয়টা শোনে তখন তার প্রতিক্রিয়াটা শুধু সহানুভূতি নয়, দায়িত্বের। সে প্রতিশ্রুতি দেয় এই চক্র ভাঙার। এখন এই দৃশ্যটা অনেকেই নায়কোচিত ঘোষণা হিসেবে নিতে পারে, কিন্তু আমি এখানে আরেকটা জিনিস দেখি, অপরাধ বোধ থেকে জন্ম নেওয়া দায়িত্ববোধ। কারণ বাচ্চাটা তার জন্যই মারা গেছে, এই অনুভূতি তাকে ন্যায়ের পথে আরও জোরে ঠেলে দিচ্ছে। সে আর শুধু শত্রুকে হারাতে চাইছে না, সে চাইছে অন্তত এই মৃত্যুটার কোনো অর্থ তৈরি হোক। এই রূপান্তরটাই সেজাদ চরিত্রের সবচেয়ে বড় শক্তি। সে কষ্ট পেলে পাথর হয় না, বরং আরও দায় নেয়। আপনি যদি নেক্সট স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন গভীর বিশ্লেষণ ভিত্তিক রিভিউ পেতে সঙ্গে থাকতে পারেন, কারণ এই ধরনের পর্বে শুধু ঘটনাই না, ঘটনার ভেতরের ইঙ্গিতও অনেক কিছু বলে দেয়।
এই পর্বে আরেকটা বিষয় দারুণভাবে কাজ করেছে, জনসমর্থনের নির্মাণ। বস্তির মানুষ, অসহায় পরিবার, সাধারণ মানুষের মুখে শেজাদের প্রতি যে আস্থা দেখা যায় সেটা হঠাৎ তৈরি হয়নি, এটা গল্পের ভেতরে ধীরে ধীরে বানানো হয়েছে। আর সেই কারণেই ভিলেনরা এখন তাকে আইনের চেয়ে ইমেজের জায়গায় আঘাত করতে চাইছে। তারা বুঝেছে মানুষ যদি মনে করে শেজাদ তাদের পক্ষের মানুষ তাহলে তাকে হারানো কঠিন, তাই এখন তারা চায় মানুষের বিশ্বাসটাই নষ্ট করতে। এই লড়াইটা শুধু শারীরিক না, মানসিকও। আর জনতার বিশ্বাস হারালে নায়ক একা হয়ে যায়, এই ভয়টাই এখন সামনে। শেষের দিকের ফোন আলাপ, যেখানে দুবাই থেকে দাউদ খানের প্রবেশ, সেটাও পর্বকে আরও বড় ক্যানভাসে নিয়ে গেছে। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে শেজাদের শত্রু শুধু একদল না, অর্থ, ক্ষমতা, আন্তর্জাতিক যোগাযোগ সব মিলিয়ে তার বিরুদ্ধে ফ্রন্ট আরও বড় হচ্ছে। দাউদ খানের কথাবার্তায় একটা ঠান্ডা আত্মবিশ্বাস আছে। সে সরাসরি মেরে ফেলার কথা বলছে না, বরং স্বীকারোক্তি আদায়ের মতো এক ধূর্ত পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। এই জায়গাটা সত্যিই চিন্তার, কারণ কেউ যদি এত নিশ্চিন্ত ভঙ্গিতে বলে যে কাল সবকিছু বদলে যাবে, তাহলে বুঝতে হবে প্ল্যানটা অনেক আগে থেকেই তৈরি। এখানে গোলামকে ট্রেনিং দেওয়ার শেষ অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তাকে বলা হচ্ছে অভিনয় করতে না, অনুভব করতে, সেই শেজাদ। এই কথার ভেতরে ভয় লুকানো আছে, কারণ যতক্ষণ একজন মানুষ অভিনয় করে ততক্ষণ ভুল হওয়ার সুযোগ থাকে, কিন্তু যখন তাকে চরিত্রে ঢুকিয়ে দেওয়া হয় তখন সে নিজেই ধীরে ধীরে সেই পরিচয়ে বিশ্বাস করতে শুরু করতে পারে। গোলাম কি শুধু ব্যবহৃত হবে, নাকি সে নিজেও একসময় এই খেলার ভেতর ঢুকে অন্যরকম হয়ে উঠবে? এই প্রশ্ন সামনে আসে। আপাতত সে সহজ সরল, কিন্তু পরিস্থিতি যদি তাকে অন্যদিকে ঠেলে দেয় তাহলে তার ভূমিকাও বড় হয়ে যেতে পারে। সব মিলিয়ে আজকের ২৬ নম্বর পর্বটা একদম ২ অর্ধে ভাগ করা যায়। প্রথম অর্ধে সম্পর্কের দখল আর ক্ষমতার অপমান, দ্বিতীয় অর্ধে রক্ত, ষড়যন্ত্র, সামাজিক অপরাধ আর পরিচয়ের যুদ্ধ। এই ২ অংশ আলাদা হলেও খুব সুন্দরভাবে একে অন্যকে শক্তি দিয়েছে। ঋতুর নিয়ন্ত্রণপ্রবণ আচরণ শেজাদকে ব্যক্তিগতভাবে দুর্বল দেখিয়েছে, আর ঠিক তারপরেই বাইরের আঘাত এসে বোঝালো সে যতই দুর্বল দেখাক তাকে ঘিরে খেলা অনেক বড়। একইভাবে পথ শিশুর মৃত্যু শুধু আবেগের দৃশ্য না, এই মৃত্যুই শেজাদকে নতুন সামাজিক যুদ্ধে নামার নৈতিক কারণ দিয়েছে। আর সেই ফাঁকেই শত্রুরা তৈরি করছে আরও বড় চাল। এখন যদি ২৭ নম্বর পর্বের সম্ভাবনার দিকে তাকাই, তাহলে কয়েকটা দিক খুব জোরালো মনে হচ্ছে। প্রথমত, গোলামকে ব্যবহার করে শেজাদের নামে কোনো বড় ধরনের নাটক সাজানোর সম্ভাবনা খুব বেশি। সেটা ব্যাংক ডাকাতির স্বীকারোক্তি হোক, কারো বাড়িতে গিয়ে আচরণ করা হোক, বা মিডিয়ার সামনে বিভ্রান্তিকর কিছু ঘটানো হোক। যাই হোক না কেন, উদ্দেশ্য হবে শেজাদের মুখ ব্যবহার করে তার ভাবমূর্তি নষ্ট করা। দ্বিতীয়ত, পথ শিশুদের যে চক্রের কথা জানা গেল, সেটার পেছনে কারা আছে সেটা খুঁজতে গিয়ে শেজাদ হয়তো আরো বড় নেটওয়ার্কের সামনে দাঁড়াবে, আর এই অনুসন্ধানটাই তাকে নতুন বিপদের দিকে ঠেলে দিতে পারে। তৃতীয়ত, ঋতুর সঙ্গে তার সম্পর্ক আরো জটিল হবে বলে মনে হচ্ছে, কারণ বাইরে এত বড় ষড়যন্ত্র চলার সময় ঘরের ভেতরের অবিশ্বাস থাকলে সেটা শত্রুদের জন্য আরো সুবিধাজনক হয়ে যাবে। আর যদি আগের ধারাবাহিকতায় পরের পর্ব প্রচারিত হয়, তাহলে মনে হচ্ছে ২৭ নম্বর পর্বেই এই মুখের মিলকে কেন্দ্র করে বড় ধরনের ভুল বোঝাবুঝি শুরু হতে পারে, যা শুধু পুলিশের না, পরিবারের কাছেও শেজাদকে বিপদে ফেলবে। এই জায়গায় ভিলেনদের বুদ্ধিটা খুব বিচক্ষণ। তারা স্বীকার করছে শেজাদ এখন গরিব মানুষের নায়ক। তাকে খুন করলে সহানুভূতি আরও বাড়বে, তাকে গ্রেফতার করলে জনরোষ তৈরি হবে। তাই তারা চায় সে নিজেই নিজের ভাবমূর্তি নষ্ট করুক, অথবা অন্তত সবাই যেন তাই বিশ্বাস করে। এই চিন্তাটাই পরের পর্বের জন্য সবচেয়ে বড় ভয় তৈরি করছে, কারণ মুখ যদি এক হয় তখন সত্যি আর মিথ্যার পার্থক্য সাধারণ মানুষের চোখে ধরা খুব কঠিন। আর মিডিয়া, গুজব, রাজনৈতিক স্বার্থ এসব একসঙ্গে জুড়ে গেলে এক রাতেই নায়ককে খলনায়ক বানিয়ে ফেলা যায়। এর মাঝখানে বস্তির মায়ের কান্নার দৃশ্যটা পর্বের নৈতিক কেন্দ্র। সেখানে যখন জানা যায় শিশুটিকে শুধু এই একটি হামলায় হারানো হয়নি, এর পেছনে আছে আরও বড় একটা শিশু পাচার আর বিকলাঙ্গ করে ভিক্ষা করানোর চক্র, তখন গল্প এক ধাক্কায় ব্যক্তিগত প্রতিষ্ঠা থেকে সামাজিক অন্যায়ের দিকে চলে যায়। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শেজাদের লড়াইকে এবার শুধু ব্যক্তিগত শত্রুর বিরুদ্ধে নয়, একটা সংগঠিত অমানবিক ব্যবস্থার বিরুদ্ধেও দাঁড় করানো হলো। এই দৃশ্যের আবেগ এত শক্তিশালী হওয়ার কারণ হল এখানে কান্না আছে, কিন্তু সেই কান্নার সঙ্গে একটা সামাজিক সত্যও আছে। শেজাদ যখন মায়ের মুখ থেকে পুরো বিষয়টা শোনে, তখন তার প্রতিক্রিয়াটা শুধু সহানুভূতি নয়, দায়িত্বের। সে প্রতিশ্রুতি দেয় এই চক্র ভাঙার।
এখন এই দৃশ্যটা অনেকেই নায়কোচিত ঘোষণা হিসেবে নিতে পারে, কিন্তু আমি এখানে আরেকটা জিনিস দেখি, অপরাধ বোধ থেকে জন্ম নেওয়া দায়িত্ববোধ। কারণ বাচ্চাটা তার জন্যই মারা গেছে, এই অনুভূতি তাকে ন্যায়ের পথে আরও জোরে ঠেলে দিচ্ছে। সে আর শুধু শত্রুকে হারাতে চাইছে না, সে চাইছে অন্তত এই মৃত্যুটার কোনো অর্থ তৈরি হোক। এই রূপান্তরটাই সেজার চরিত্রের সবচেয়ে বড় শক্তি। সে কষ্ট পেলে পাথর হয় না, বরং আরও দায় নেয়। আপনি যদি নেক্সট স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এমন গভীর বিশ্লেষণ ভিত্তিক রিভিউ পেতে সঙ্গে থাকতে পারেন, কারণ এই ধরনের পর্বে শুধু ঘটনাই না, ঘটনার ভেতরের ইঙ্গিতও অনেক কিছু বলে দেয়। এই পর্বে আরেকটা বিষয় দারুণভাবে কাজ করেছে, জনসমর্থনের নির্মাণ। বস্তির মানুষ, অসহায় পরিবার, সাধারণ মানুষের মুখে সেজাদের প্রতি যে আস্থা দেখা যায়, সেটা হঠাৎ তৈরি হয়নি, এটা গল্পের ভেতরে ধীরে ধীরে বানানো হয়েছে। আর সেই কারণেই ভিলেনরা এখন তাকে আইনের চেয়ে ইমেজের জায়গায় আঘাত করতে চাইছে। তারা বুঝেছে মানুষ যদি মনে করে সেজাদ তাদের পক্ষের মানুষ, তাহলে তাকে হারানো কঠিন। তাই এখন তারা চায় মানুষের বিশ্বাসটাই নষ্ট করতে। এই লড়াইটা শুধু শারীরিক না, মানসিকও। আর জনতার বিশ্বাস হারালে নায়ক একা হয়ে যায়, এই ভয়টাই এখন সামনে। শেষের দিকের ফোনালাপ, যেখানে দুবাই থেকে দাউদ খানের প্রবেশ, সেটাও পর্বকে আরও বড় ক্যানভাসে নিয়ে গেছে। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে সেজাদের শত্রু শুধু এক দল না, অর্থ, ক্ষমতা, আন্তর্জাতিক যোগাযোগ সব মিলিয়ে তার বিরুদ্ধে ফ্রন্ট আরও বড় হচ্ছে। দাউদ খানের কথাবার্তায় একটা ঠান্ডা আত্মবিশ্বাস আছে। সে সরাসরি মেরে ফেলার কথা বলছে না, বরং স্বীকারোক্তি আদায়ের মতো এক ধূর্ত পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। এই জায়গাটা সত্যিই চিন্তার, কারণ কেউ যদি এত নিশ্চিন্ত ভঙ্গিতে বলে যে কাল সবকিছু বদলে যাবে, তাহলে বুঝতে হবে প্ল্যানটা অনেক আগে থেকেই তৈরি। এখানে গোলামকে ট্রেনিং দেওয়ার শেষ অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তাকে বলা হচ্ছে অভিনয় করতে না, অনুভব করতে, সেই সেজাদ। এই কথার ভেতরে ভয় লুকানো আছে, কারণ যতক্ষণ একজন মানুষ অভিনয় করে ততক্ষণ ভুল হবার সুযোগ থাকে, কিন্তু যখন তাকে চরিত্রে ঢুকিয়ে দেওয়া হয় তখন সে নিজেই ধীরে ধীরে সেই পরিচয়ে বিশ্বাস করতে শুরু করতে পারে। গোলাম কি শুধু ব্যবহৃত হবে, নাকি সেই নিজেও একসময় এই খেলার ভেতর ঢুকে অন্যরকম হয়ে উঠবে, এই প্রশ্নও সামনে আসে। আপাতত সে সহজ সরল, কিন্তু পরিস্থিতি যদি তাকে অন্যদিকে ঠেলে দেয়, তাহলে তার ভূমিকাও বড় হয়ে যেতে পারে। সব মিলিয়ে আজকের ২৬ নম্বর পর্বটা একদম দুই অর্ধে ভাগ করা যায়। প্রথম অর্ধে সম্পর্কের দখল আর ক্ষমতার অপমান, দ্বিতীয় অর্ধের রক্ত, ষড়যন্ত্র, সামাজিক অপরাধ আর পরিচয়ের যুদ্ধ। এই দুই অংশ আলাদা হলেও খুব সুন্দরভাবে একে অন্যকে শক্তি দিয়েছে। ঋতুর নিয়ন্ত্রণপ্রবণ আচরণ সেজাদকে ব্যক্তিগতভাবে দুর্বল দেখিয়েছে, আর ঠিক তারপরেই বাইরের আঘাত এসে বোঝালো সে যতই দুর্বল দেখাক, তাকে ঘিরে খেলা অনেক বড়। একইভাবে পথশিশুর মৃত্যু শুধু আবেগের দৃশ্য না, এই মৃত্যুই সেজাদকে নতুন সামাজিক যুদ্ধে নামার নৈতিক কারণ দিয়েছে, আর সেই ফাঁকেই শত্রুরা তৈরি করছে আরও বড় চাল। আমার কাছে সবচেয়ে বড় ইঙ্গিতটা এখানেই। পরের পর্বে হয়তো সেজাদকে শুধু শত্রুর সঙ্গে লড়তে হবে না, নিজের পরিচয় প্রমাণ করতেও লড়তে হবে। কারণ নায়ককে হারানোর সবচেয়ে কার্যকর উপায় অনেক সময় তাকে মারার চেয়ে বড়, আর সেটা হলো তার নামে এমন কিছু করানো যাতে মানুষ নিজেরাই তাকে ছেড়ে দেয়। লেখক যদি এই ট্র্যাকটা ঠিকভাবে এগোয়, তাহলে সামনে খুবই টানটান কিছু পর্ব আমরা পেতে পারি। আর যদি ঋতু, পরিবার বা কাছের মানুষরা ভুল সময় ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে, তাহলে এই সংকট আরও গভীর হবে। সেজন্য আজকের পর্বটাকে আমি শুধু আবেগের বা অ্যাকশনের পর্ব বলবো না, এটা ছিল পরবর্তী ধ্বংসাত্মক খেলাটার ভিত্তি তৈরির পর্ব। বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।